নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁপিরা তো গেছে নীলুদের বাড়িতে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে আর রাগ ভাঙাতে। তো সেখানে নীলু চুপ করে আছে, কোনো কথা বলছে না। তখন বিথি বলছে, দেখ দাদা ভাই, এরকমটা করিস না, ঠিক আছে? এখানে সরকার বাড়ির কিন্তু কোনো দোষ নেই, দোষ শুধুমাত্র রনিতদা আর ইনকাদির। আর তুই ভাবতো আজকে যদি আমার জায়গায় চূর্ণি থাকতো আর দীপ দাদা ভাইয়ের জায়গায় তুই থাকতিস, তাহলে তুই কি করতিস? তুই তাই করতিস না যা সরকার বাড়ির লোকেরা করেছে। তাহলে তুই কেন বুঝছিস না? এখানে চূর্ণির কোনো দোষ নেই, চূর্ণির দিকটাও একবার বোঝার চেষ্টা কর। কাসাই বলছে বিথি একদম ঠিক কথা বলছে, তুমি ঠান্ডা মাথাতে একবার চূর্ণির দিকটাও বোঝার চেষ্টা করো। তারপর বিথি বলছে, এই যে তোকে যে থানায় ধরে নিয়ে গেল, ঠিক আছে, কে ছাড়ালো বল? ওই ঝাঁপি তো সরকার বাড়িরই। হ্যাঁ, তাহলে সরকার বাড়ির লোকজনই তো তোর জন্য সব কিছু করলো। আর তোর যারা সালিশি গাইছে, এই যে বাবা মা বদ্দা ভাই, এরা তো তোর জন্য একটা উকিলও জোগাড় করতে পারেনি। ওই শুধু দেখাচ্ছে এই যে খুব দুঃখে দুঃখে, কিন্তু তোকে কোনো সাহায্য ওরা করতে পারেনি। তাই বলছি ঠান্ডা মাথায় তুই একটু ভাব, এখানে কিন্তু সরকার বাড়ির কারো কোনো দোষ নেই। সবাই তোর জন্য প্রার্থনা করেছে তুই যাতে ছাড়া পাস, তুই যাতে নিরপরাধ প্রমাণিত হোস, মানে তুই যাতে ঠিক থাকিস। সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করে গেছে, আমি তার সাক্ষী, আমি দেখেছি প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত সবাই কতটা তোর জন্য চিন্তা করেছে। তাই বলছি ওদেরকে ভুল বুঝিস না, এইভাবে বলছে। আর ওখানে বিথির মায়েরা সব বলছে, বাবা দেখছিস ওই বাড়ি জল হাওয়া পড়তেই তো মেয়ে বদলে গেল। মা বলছে বদলাচ্ছি, এই বলে বিথিকে নিয়ে বলছে আয় আমার সাথে আয়, এই বলে ঘরে নিয়ে যায়। তো ঝাঁপি বলছে, দেখছো কেমন বিথি আমাদের হয়ে কথা বললো বলে ঘরে নিয়ে চলে গেল। আর এদিকে নীলু বিথির কথাগুলো ভাবছে, আর ওদিকে চূর্ণি যে অ্যালিগেশনটা লাগিয়েছিল, তারপর রনি তো ওই বাড়িতে মেরেছে, এই সব কিছু ভাবছে, মাথার মধ্যে ঘুরছে। এবার বিথিকে নিয়ে গিয়ে ওর মা বলছে, তুই কি করছিস? হ্যাঁ, তুই ওদের হয়ে এত ইয়ে করছিস কেন? বলে আমি যা করছি ঠিক করছি। বলে তুই ভুলে গেছিস ইনকার অনিত কি বলেছিল? মানে বলেছিল ওদের কথা মতো চললে ওই বাড়ির অর্ধেক মালিকানা নাকি বিথির পাবে। তো বিথি বলছে, আমি কিচ্ছু ভুলিনি, তবে এবার ভুলে যেতে চাই। আমি শুধু ওই মানুষগুলোকে ভুল বুঝেছি, ওই মানুষগুলো একদমই খারাপ মানুষ নয়, ওরা সবাই ভালো মানুষ। এখন আমি ভাবছি কেন যে আমি এতগুলো ছলচাতুরি এঁটেছি ওদের বিরুদ্ধে, তাই ভাবছি এত যে কাঠিবাজি কেন করেছি। তোমরাও চোখে ঠুলি পড়ে আছো, ঠিক আছে, ওই জন্য তোমরা চিনতে পারছো না। বলে ভুলে গেছিস ওরা কি করেছে? বলে না, আমার কিচ্ছু আমি মনে রাখতেও চাই না, আমি জানি ওই মানুষগুলো ভালো, তাই বলছে। দিয়ে এবার দাদাভাইকে এসে বলছে, মানে ওর ছোদ্দা ভাইকে, যে দেখ আমাদের বলার কাজ আমরা বললাম, এবার তুই যাবি কি যাবি না তোর সিদ্ধান্ত। আর ঝাঁপিকে বলছে চলো আমরা যাই, কালকের অনেক জোগাড় যন্ত্র করতে হবে। এবার ঝাঁপি গেছে নীলুর সাথে কথা বলতে। এবার তো ঝাঁপি বলছে নীলুকে যে নীলুদা তুমি যাবে না, সত্যি যাবে না? নীলু চুপ করে আছে। তো কাসাইও বলছে, নীলু তোমার যাওয়া উচিত, দেখো এখানে চুন্নির কোনো দোষ নেই। যাওয়ার সময় বলছে, দেখ ভাই, এলে খুব খুশি হব, আসিস, এই বলে চলে যায় ওরা। তো বিথিরাও চলে যায়। এবার তো দরজা আটকে একদম নীলুর মা বলছে যে খবরদার যদি ওই বাড়িতে গেছিস। আর এদিকে কাসাই বলছে, দেখো নীলু, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি কালকে ওই বাড়িতে যাবে, এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তুমি ওই বাড়ির সবাইকে ক্ষমা করে দেবে। আর দেখো চুন্নির উপর তো সত্যি অত্যাচারটা হয়েছে, তাই না? ওর উপর দিয়ে কী গেছে একবার তুমি ভাবো তো। আর ও তো সত্যি তোমাকে দাদার মতোই ভালোবাসে, ওই জন্য তো এই ব্যাপারটা মেনে নিতে পারে নাই, তাই বলছে। এবার তো নীলু চুপ করে আছে। আর ওদিকে দেখা যাচ্ছে পরের দিন একদম ষষ্ঠীর আয়োজন করে ফেলেছে সরকার বাড়ি, আর অপেক্ষা করছে যে আসবে কিনা। যদি না আসে, এত জোগাড় যন্ত্র আয়োজন, ঝাঁপি শ্বশুরমশাই বলছেন। এদিকে ঝাঁপি ফোন করছে, কেউ ফোন ধরছে না, তো চিন্তা করছে। তো চুন্নি বলছে, সব কিছু আমার জন্য হলো, আমি নীরুদাকে এরকমভাবে বললাম। বলে না না, চিন্তা করিস না, ঠিক আসবে। তো সবাই চিন্তা করছে যথারীতি। তখন মানে নীলু চলে এসছে। বলে কে বলেছে আমি আসবো না? হাতে একদম মিষ্টির হাঁড়ি মাছ সব নিয়ে বলছে, দীপ আর ঝাঁপি আমাকে সুন্দরভাবে নেমন্তন্ন করে এসছে, আমাকে গিয়ে নেমন্তন্ন করে এসছে, আর আমি না এসে থাকতে পারি? এবার তো সরকার বাড়ি সবাই খুব খুশি। এবার তো মেয়ে জামাইকে বরণ করে ঘরে তুলছে বিথি আর মানে কাসাইয়ের মা মিলে। তো এবার আসে, সবার খুব আনন্দ চলে এসেছে। তো চূর্ণি একটু আড়াল হচ্ছে, তখন দীপ বলছে কি হয়েছে, মানে ও ভাবছে যে কথা বলবে কি বলবে না, ক্ষমা করবে কি করবে না, এই একটা ব্যাপার আর কি। এবার বরণ করে ঢোকানোর পর ওদিকে এবার ঝাঁপি খুঁড়িয়ে হাঁটছে। তাই বলছে যে কি হয়েছে তোর? কাসাই বলছে। তো বলছে আর বলিস না, দীপ বলছে তোরা আসবি বলে এই আনন্দে একদম রাত্রিবেলা মেঝেতে জল ছিল রান্নাঘরে, দেখতে পাইনি, আর পড়ে গেছে, কোমরে লেগেছে আর পায়েও লেগেছে, আর কি বলবো বল। তখন ঝাঁপি বলছে ছাড়ো তো, ওর কথা বাদ দাও, এই বলে ওরা গল্প করছে। বলছে আমাকে বলো যে নীলুদাকে তুমি মানালে কি করে? তখন কাসাই বলছে যে কি করে মানালো। তো নীলু বলেছিল, জানি কাসাই যে তোমার উপর দিয়ে কী গেছে, আমি জানি, আমি সব বুঝতে পারছি, তুমি চিন্তা করো না। তো তখন ওর বাবারা বলছে, কি ব্যাপার, কি তুই এরকম কথা বলছিস যে ওরা তোদের সাথে কী কী করেছে ভুলে গেছিস? বলে না বাবা, এখানে সরকার বাড়ির কারো কোনো দোষ নেই, যদি দোষ থেকে থাকে তাহলে ওই মানে জানোয়ার রনিতদের, সে দোষ করেছে। কারণ চূর্ণিও তো এই পরিস্থিতির শিকার, ওর সাথেও তো অনেক খারাপ কিছু ঘটেছে, আমার সাথেও যা খারাপ ঘটেছে, তো এখানে চূর্ণির কোনো দোষ নেই।
কাসাইকে বলছে তুমি চিন্তা করো না কাসাই, আমি তোমার ভালোর জন্য, তোমার সুখের জন্য, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি। তুমি যদি খুশি হও তাহলে আমি সব কিছু করতে পারি, আমার কোনো অসুবিধে নেই। নীলু বলছে যে বলেছিল চিন্তা করো না, চলো আমরা কালকে যাব, কোনো অসুবিধে নেই, আর চলো আমরা জামা ষষ্ঠীর কেনাকাটাগুলো করে ফেলি। এইসব ঘটনা ঝাঁপিকে বলে। তো কাসাই বলছে আমি তোর কথাটাও বলেছিলাম যে তুমি কি রনিতের উদ্দেশ্য মানে সফল করবে, আমি তোমার কেউ নই। তখন বলেছিল যে তুমিই তো আমার কাছে সব। তো ঝাঁপি খুশি। ঝাঁপি বলছে নীলুদা খুব ভালো মানুষ আর তোমাকে পাগলের মতো ভালোবাসে। তো এবার নীলু বসে আছে, নীলুর পাশে তখন দীপ এসে বসে। দীপ বলছে জানিস নীলু, তুই যে আসলি না, আমি যে কি শান্তি পেলাম যে তোকে বলে বোঝাতে পারবো না। এই বলে মানে দুজনেই গলা মিলছে আর কি। তো ঝাঁপিরা দেখে খুশি হচ্ছে। তখন চূর্ণি আসে নীলুর জন্য শরবত নিয়ে। তো সবাই তো ভয়ে ভয়ে আছে যে কি না কি বলবে, নীলু ক্ষমা করতে পেরেছে কিনা। তো নীলু চুপ করে আছে। তো নীলুর শাশুড়ি মানে ঝাঁপির শাশুড়ি মা আর কি বলছে যে খা না নীলু, খা শরবতটা খা। তো নীলু খাচ্ছে। তখন চূর্ণি বলছে সরি নীলুদা, আমি ইচ্ছে করে এইসব কিছু করিনি, বিশ্বাস করো, আমি পরিস্থিতির শিকার ছিলাম তাই বলছে। তো এবার নীলুকে বলছে যে আমাকে ক্ষমা করে দাও। তখন নীলু বলছে খবরদার চূর্ণি, আমার কাছে তুই ক্ষমা চাইবি না। উঠে দাঁড়িয়ে বলছে। তো সবাই তো তখন অবাক হয়ে যায় যে কী ব্যাপার, নীলু এরম করে বলছে, এখনও কি রাগ অভিমান মেটেনি। তখন বলছে নীলু বলছে তোর কোনো ভুল নেই। তো সবাই তো তখন খুশি হয় শুনে, বলছে হ্যাঁ তুই তো পরিস্থিতির শিকার ছিলি মাত্র, ভুল তো করেছে ওই জানোয়ার রনিত, আমার তোর উপরে কোনো রাগ নেই। হ্যাঁ কালকে কোর্টে আমি কিছু ছোট বড় কথা বলে ফেলেছিলাম, কিন্তু তোর উপর আমার কোনো রাগ নেই, তুই একদম আমার কাছে ক্ষমা চাইবি না। তো খুব খুশি হয় চূর্ণি যে যাক ও নীলুদা ওকে ক্ষমা করতে পেরেছে। তো এবার সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে যায়। তো ঝাঁপিরাও খুব খুশি, সবাই খুব খুশি। দ্বীপের মন থেকে তো যেন একটা বোঝা নামলো, এরকম একটা ব্যাপার। তো এবার ঝাঁপি বলছে তাহলে এবার ষষ্ঠী শুরু করা যাক। তো চূর্ণি ধরে ধরে নিয়ে যাচ্ছে নীলু। প্রীতি মনে মনে বলছে যাক মানে ওর বৌদি তাহলে ওর ছোট্ট ভাইকে বোঝাতে পেরেছে। আর বলছে মা ছাড়া লক্ষ্মী তুমি দেখো যাতে মানে সব কিছু ঠিকঠাক হয়, আর যাতে ওদের কোনো অশান্তি ওদের সংসারে থাবা বসাতে না পারে, তাই বলছে। এবার তো বসানো হবে নীলুকে। তো এবার ওদিকে বিথির মন খারাপ, কারণ ওদের তো প্রথম জামাই ষষ্ঠী, আর বিথির বাড়ি থেকে তো ওর বরকে ডাকেনি, তাই ওর বরের জন্য খারাপ লাগছে। তাই অজয়কে ডেকে বলছে শোনো আজ এবার তো আমাদেরও জামাই ষষ্ঠী, কিন্তু আমার বাড়িতে তো বুঝতেই পারছো কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি। বলে আর তাতে কি হয়েছে, দেখো দুই বাড়ির মধ্যে সব কিছু যে ঠিকঠাক হয়েছে এটাই অনেক না, বাদ দাও, আমি কিছু মনে করিনি, তাই বলছে। কিন্তু নীলু প্রস্তাবটা তুলেছে। নীলু বলছে এখানে একটা আসন কেন, আরেকটা আসন লাগবে। তো দীপরা বলছে কেন, আর কি আছে, বলে কেন আরেকজন, এইবার তো বিথি আর অজয়েরও প্রথম জামাই ষষ্ঠী, তো আমাদের বাড়ি থেকে তো কেউ কোনো অ্যারেঞ্জমেন্ট করবে না, সবাই জানে, কিন্তু আমি আর কাসাই মিলে ঠিক করেছি আমি আর কাসাই ওদেরকে ষষ্ঠী দেব, তাই জন্য এখানে সব কিছু মানে আসন পাততে বলছে। তো এবার বলছে যে আরেকটা ব্যবস্থা হবে, তো দীপকে বলছে। তো দীপের মারা বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তখন দীপের বাবা বলছে কি হয়ে যাবে মানে, তার মানে ডবল ডবল সব কিছু কেনা হয়েছে, হ্যাঁ এইভাবে টাকা ছয়রে করা হচ্ছে। তো সবাই মিলে হাসছে। এবার ঝাঁপি বলছে ওফ বাবা, বেশি করে কেনা হয়েছিল বলেই না ওদের ষষ্ঠীটা হতে পারছে। বলে খালি টাকার ছয়রা, এইভাবে বলছে। বলে উফ চুপ করো তো তুমি, ওর মানে দীপের মাও খুব রেগে যাচ্ছে আর কি। তো যাই হোক এবার ওদেরকে ষষ্ঠী দেওয়া হবে। এবার ওদিকে কাসাই মানে যাই হোক বিথি একটু খুশি হয় ওর বরের জন্য। এবার কাসাই বলছে ঝাঁপিকে সাইডে নিয়ে গিয়ে কী রে তোদেরও তো এবার প্রথমবার জামাই ষষ্ঠী, তুই যাবি না? বলে কী যে বলো না, ওটা তো ডিভোর্স পেপারে সই করে এমনি আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে। বলে ওটা তো নকল। বলে সেটা তো তোমার দাদাভাই জানে না, সে তো জানে আসল পেপারে সই করে দিয়েছে, আমাদের সম্পর্কটা চুকে পুকে গেছে। আমার মা ফোন করেছিল কালকে, আমি বলে দিয়েছি ও ব্যস্ত থাকবে, যেতে পারবে না। বলে না একদম না, প্রথম জামাই ষষ্ঠী তোদের এইভাবে আমি নষ্ট হতে দেবো না, তুই যা গিয়ে ফোটা নিয়ে, আমি এক্ষুনি দাদাভাইকে বলছি। বলে কী যে বলো না, এখানে এত কাজ ফেলে আমি কি করে যাই, ভালোই হয়েছে যা হয়েছে। বলে না না এটা হতে পারে না, এই নিয়ে কথাবার্তা চলছে আর কি। ঝাঁপি বলছে আগে ওকে নিজে মুখে স্বীকার তো করতে দাও, আগে ওই সম্পর্কটাকে ও স্বীকৃতি তো দিক, তারপরে তো জামাই ষষ্ঠী। কাসাই বলছে এরকম একটা দিনে তুই মনে মনে কষ্ট পাবি, এটা কি আমাদের ভাল লাগবে ঝাঁপি? ঝাঁপি বলছে এই যে তোমাদের মুখে মানে হাসি ফুটে আছে, এটাতেই তো আমাকে আনন্দ দিচ্ছে। আর ঠিক তখনই ঝাঁপির মা ষষ্ঠী সব জোগাড়পত্র করে নিয়ে হাজির ঝাঁপিদের বাড়িতে, ঝাঁপিকে আর জামাইকে ষষ্ঠী দেবে বলে। ঝাঁপি বলছে মা তুমি এখানে? বলছে হ্যাঁ ষষ্ঠীর ফোঁটা দিতে চলে এলাম জামাইকে। তো বলছে কি বলছো? বলে হ্যাঁ, তোকে তো ফোন করেছিলাম তুই তো ফোনটা ধরলি না, তো দীপকে ফোন করেছিলাম, দীপ বলে এখানে বড় করে জামাই ষষ্ঠী হচ্ছে, তাই চলে এলাম ফোঁটা দিতে। তো ফোঁটা দেওয়া নিয়ে তো কথা, সে যেখানেই হোক তাই না, এখানে একসাথে দিলেই তো হবে। দীপ তো খুশি, দীপ ডেকেছে, এবার ঝাঁপি তো দীপের দিকে তাকিয়ে আছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।